28 নভেম্বর 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা বিগত দিনে অর্থাৎ 27 নভেম্বর 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসটি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের 56তম ক্লাস, অর্থাৎ বিগত 55টি ক্লাস ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি প্রতিদিন সকাল 6টার সময়। এই ক্লাসে 10 থেকে 12 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্র্যাটেজিগুলি কভার করা হয়। আজকের ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসে প্রথম প্রশ্নটি দেখার আগে একটা ঘোষণা করছি যে আমাদের এই ক্লাসটি সকলের কেমন লাগছে সেটা সবাই ক্লাসটি শেষ হওয়ার পরে কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসটি সকলের কেমন লাগছে। এবার দেখে নাও প্রথম প্রশ্নটি। সম্প্রতি কোন ভাষায় ভারতীয় সংবিধানের কপি প্রকাশ করা হয়েছে? আমরা আগের দিনই পড়েছিলাম যে 26 নভেম্বর ভারতীয় সংবিধান দিবস গেছে। তো ওই 26 নভেম্বর ভারতীয় সংবিধান দিবসে ভারতীয় সংবিধানের কপি কোন কোন ভাষায় প্রকাশ পেয়েছে? অপশান এ সংস্কৃত, অপশান বি মৈথিলি, অপশান সি এ ও বি উভয়, অপশান ডি হলো ভোজপুরি। সঠিক উত্তরটি হলো অপশান সি এ ও বি উভয়। অর্থাৎ সম্প্রতি 26 নভেম্বর সংস্কৃত ও মৈথিলি ভাষায় ভারতীয় সংবিধানের কপি প্রকাশ করা হয়েছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। দেশের সংবিধানের 75তম পূর্তি উপলক্ষে পুরনো সংসদের সেন্ট্রাল হলে আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান এই প্রতিপাদ্য ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সংস্কৃত ও মৈথিলি ভাষার সংবিধানের অনুলিপি প্রকাশ করা হয়েছে। আরও কিছু তথ্য দেখে নাও এই সম্পর্কিত। আইনটি গৃহীত হওয়ায় 75তম বার্ষিকী উপলক্ষে একটি মুদ্রা এবং ডাকটিকিটও জারি করা হয়েছে। দুটি বই মেকিং অব ইন্ডিয়া কনস্টিটিউশন এ গ্লান্স এবং মেকিং অব ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস গ্লোরিয়াস জার্নি প্রকাশিত করা হয়েছে। প্রতি বছর 26 নভেম্বর সংবিধান দিবস পালিত হয়ে থাকে। তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখে নিলাম। এবার দেখে নেব 2 নম্বর প্রশ্ন। জাতীয় গোপাল রত্ন পুরস্কার 2024 কোন মন্ত্রণালয় বা কোন বিভাগ দ্বারা এটি দেওয়া হয়েছে? অপশান এ মিনিস্ট্রি অফ কোঅপারেটিভস, অপশান বি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, অপশান সি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অপশান ডি ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। সঠিক উত্তরটি হলো অপশান ডি ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং। এই মন্ত্রণালয়টি জাতীয় গোপাল রত্ন পুরস্কার 2024 দিয়েছে। এবার এই সম্পর্কিত আমরা কিছু তথ্য দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশন। পশুপালন ও দুগ্ধপালন বিভাগ জাতীয় গোপাল রত্ন পুরস্কার 2024 বিজয়ীদের ঘোষণা করেছে। এটি 2024 সালের জন্য প্রাণী সম্পদ এবং দুগ্ধ খাতে সর্বোচ্চ জাতীয় পুরস্কারগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী কে রয়েছেন বর্তমানে? রাজীব রঞ্জন সিং রয়েছেন বর্তমানে। যেহেতু এখানে গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা এসছে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে কিছু পুরস্কার সম্পর্কে দেখে নিই 2024 সালে যেই পুরস্কারগুলি পেয়েছেন। প্রথমে দেখব মোহনজি, তিনি পেয়েছেন মানবিক পুরস্কার 2024 পেয়েছেন মোহনজি। এরপরে দেখো রাজকুমার হিরানি, তিনি পেয়েছেন জাতীয় কিশোর কুমার পুরস্কার। অদিতি আনন্দ, তিনি পেয়েছেন ভি অ্যান্ড এ ইলাস্ট্রেশন অ্যাওয়ার্ড। নিকিতা পোড়াল কোন পুরস্কারটি পেয়েছে? ফেমিনা মিস ইন্ডিয়া 2024 নিকিতা পোড়াল পেয়েছেন। উড়িষ্যা অর্থাৎ জাতীয় জল পুরস্কার 2023 সেরা রাজ্য কোন রাজ্য হয়েছে? উড়িষ্যা রাজ্য। আর্যভট্ট পুরস্কার 2024 কে পেয়েছে? পাভুলুরি সুব্বা রাও। জাতীয় খ্যাতি পুরস্কার 2024 পেয়েছেন ডক্টর কার্তিক কম্পুরি সাগর। তাহলে আমরা গুরুত্বপূর্ণ পুরস্কারগুলি দেখে নিলাম। এবার আমরা চলে যাব পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। সম্প্রতি টিচার অ্যাপ কে উন্মোচন করেছে? অপশান এ পীযূষ গোয়েল, অপশান বি ধর্মেন্দ্র প্রধান, অপশান সি রাজনাথ সিং, অপশান ডি হলো অমিত শাহ। সঠিক উত্তরটি হলো অপশান বি ধর্মেন্দ্র প্রধান। সম্প্রতি ধর্মেন্দ্র প্রধান টিচার অ্যাপ উন্মোচন করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অর্থাৎ বর্তমানে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে রয়েছেন? ধর্মেন্দ্র প্রধান। তিনি নয়াদিল্লিতে শিক্ষক অ্যাপটি উন্মোচন করেছেন। এই অ্যাপটি উন্মোচনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো শিক্ষকদের ভবিষ্যৎ প্রস্তুত দক্ষতায় সজ্জিত করে ভারতের শিক্ষার বিপ্লব ঘটানো হলো এর উদ্দেশ্য। এবার যেহেতু এখানে অ্যাপ উন্মোচন অর্থাৎ অ্যাপ লঞ্চের কথা বলেছে, তাই আমরা 2024 সালে কতগুলি অ্যাপ এবং পোর্টাল সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। প্রথমে দেখব কালারফুল ফিশ অ্যাপ, মৎস্য মন্ত্রণালয় এটি লঞ্চ করেছে। সি বক্স পোর্টাল, এটি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় লঞ্চ করেছে। এরপর দেখো ই এভিডেন্স অ্যাপ, এটি রাজস্থান সরকার লঞ্চ করেছে। লোকনাথ অ্যাপ মধ্যপ্রদেশ সরকার লঞ্চ করেছে। ওয়ালেট অ্যাপ সম্প্রতি গুগল এটি লঞ্চ করেছে।
সংগ্রাম অ্যাপ আরপিএফ লঞ্চ করেছে, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কোন অ্যাপটি লঞ্চ করেছে? সংগ্রাম। সারথি 2.0 অ্যাপ সেবি লঞ্চ করেছে। নির্মাণ পোর্টাল কোল ইন্ডিয়া লিমিটেড। হাতি অ্যাপ আসাম রাজ্য সরকার লঞ্চ করেছে। ভূনির পোর্টাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় লঞ্চ করেছে এই ভূনির পোর্টাল এই অ্যাপটি। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নটি হলো আর্মি প্যারেড 2025 কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ পুনে মহারাষ্ট্র, অপশন বি ভোপাল মধ্যপ্রদেশ, অপশন সি দেরাদুন উত্তরাখণ্ড, অপশন ডি সিমলা হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশন এ পুনে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনেতে আর্মি প্যারেড 2025 অনুষ্ঠিত হবে। এবার দেখে নাও এই আর্মি প্যারেড 2025 অনুষ্ঠিত যে মহারাষ্ট্রে পুনে হবে, এটি কোন দিন এবং কেন এটি অনুষ্ঠিত হয় সেটা আমরা দেখে নেব। ভারতীয় সেনাবাহিনী 15ই জানুয়ারি 2025 মহারাষ্ট্রের পুনেতে তার 2025 আর্মি ডে প্যারেড করবে। 15ই জানুয়ারি 1949 সালে ভারতীয় জেনারেল KM কারিয়াপ্পা, অর্থাৎ ভারতের প্রথম জেনারেল কে ছিল? KM কারিয়াপ্পা, ব্রিটিশ জেনারেল স্যার রায় বুচারের কাছ থেকে সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই ঘটনার স্মরণে ওই 15ই জানুয়ারি ভারতের সেনা দিবস হিসাবে পালিত হয়ে থাকে। এবার দেখে নাও 2023 সালে আর্মি ডে প্যারেড কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল এবং 2024 সালে অর্থাৎ এই বছর কোথায় অনুষ্ঠিত হয়েছে এই আর্মি প্যারেডটি? উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল এবং 2025 অনুষ্ঠিত হতে চলেছে মহারাষ্ট্রের পুনেতে 15ই জানুয়ারি। যেহেতু এখানে ভারতীয় সেনাবাহিনীর কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। ভারতীয় সেনাবাহিনী এটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার আগে 1 এপ্রিল 1895 সালে এবং স্বাধীনতার পরে আবার পুনরায় গঠন করে হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? 15ই জানুয়ারি। ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনাপ্রধান কে ছিলেন? জেনারেল KM সিং কারিয়াপ্পা। বর্তমানে সেনাপ্রধান কে রয়েছেন? উপেন্দ্র দ্বিবেদী। এবং বর্তমানে CDS রয়েছেন অনিল চৌহান। ইনি হলো ভারতের দ্বিতীয়তম CDS। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভারতের প্রথম CDS কে ছিলেন। ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার দেখুন আজকে 5 নম্বর প্রশ্ন। কে 2024 সালে ফর্মুলা 1 ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? অপশন এ মাইকেল শুমাখার, অপশন বি লুইস হ্যামিল্টন, অপশন সি ম্যাক্স ভার্স্টাপেন, অপশন ডি হলো জর্জ রাসেল। সঠিক উত্তরটি হলো অপশন সি ম্যাক্স ভার্স্টাপেন 2024 সালে ফর্মুলা 1 ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপের শিরোপাটি জিতেছে। এবার আমরা ফর্মুলা 1 এই প্রশ্নটি পরীক্ষা দিয়েছে যে ফর্মুলা 1 এই কাপটি বা এই চ্যাম্পিয়নশিপটি কোন খেলার সাথে যুক্ত। এবার সেটা তোমরা দেখে নাও কোন খেলার সাথে যুক্ত। তিনি বলতে ম্যাক্স ভার্স্টাপেন টানা চতুর্থবারের মতো এই শিরোপা জিতেছেন। অর্থাৎ তিনি 21, 22, 23, 24 এই পরপর 4 বছরই তিনি এই শিরোপা জিতে আসছেন। ম্যাক্স ভার্স্টাপেন রেড বুল দলের চালক এবং তিনি নেদারল্যান্ডসের বাসিন্দা। তিনি ফর্মুলা 1 ইতিহাসের ষষ্ঠ ড্রাইভার যিনি টানা 4 বার বা তার বেশি এই চ্যাম্পিয়নশিপটি জিতেছেন। জার্মানির মাইকেল শুমাখার এবং ব্রিটিশ ড্রাইভার লুইস হ্যামিল্টন 7 বার এটি জিতেছেন। অর্থাৎ তাহলে এটি কোন খেলার সাথে যুক্ত? এটি রেসলিং কার অর্থাৎ রেসলিংয়ের সাথে যুক্ত। ঠিক আছে, ফর্মুলা 1। এবার দেখুন আজকের 6 নম্বর প্রশ্নটি। সাদ্য বিজয় উৎসব কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হয়ে যাবে এই ক্ষেত্রে অপশন সি তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে সাদ্য বিজয় উৎসব অর্থাৎ সাদ্য বিজয় ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়েছে। এবারে সাদ্য বিজয় ফেস্টিভ্যালটা কি একটু দেখে নাও। তামিলনাড়ুতে চোল সম্রাট প্রথম রাজরাজ চোল এর জন্মবার্ষিকীতে প্রতি বছর সাদ্য বিজয় মহোৎসব পালিত হয়ে থাকে। এই উৎসব তামিল মাসে অপ্পাসি পালিত হয়, অর্থাৎ তামিল মাস তার নাম কি? অপ্পাসি। এই তামিল মাসে এই সাদ্য বিজয় উৎসবটি পালিত হয়ে থাকে। আপ্পসির সময় অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত হয়। এই উৎসবের প্রধান কেন্দ্র হলো থাঞ্জাভুরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির। চোল রাজবংশ বিজয় চোল দ্বারা চোল রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। চোল রাজবংশের রাজধানী কোথায় ছিল? থাঞ্জাভুর ছিল চোল রাজবংশের রাজধানী। তাহলে আমরা কতগুলো স্ট্র্যাটেজিকে অথবা জিকে দেখে নিলাম। এবার যেহেতু এখানে তামিলনাড়ুর উৎসবের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে আরও কয়েকটি তামিলনাড়ুর উৎসব দেখে নিই। তামিলনাড়ুর উৎসবগুলির মধ্যে আরও রয়েছে মহামহম উৎসব, থিরুভায়ারু উৎসব, কার্তিকাই দীপম উৎসব, জাল্লিকাট্টু উৎসব। একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জাল্লিকাট্টু উৎসব এটি কিসের সাথে যুক্ত? ষাঁড়ের লড়াই। ঠিক আছে। চিত্রারাই উৎসব, পোঙ্গাল উৎসব। পোঙ্গাল উৎসব হলো তামিলনাড়ুর নববর্ষ। ঠিক আছে। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর প্রশ্নটি। ভারতীয় কোস্টগার্ড
অর্থাৎ আইসিজি কর্তৃক ভারতীয় সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার অনুশীলন সারেক্স 2024 কোথাও আয়োজন করা হবে? অপশান এ মুম্বাই, অপশান বি চেন্নাই, অপশান সি কোচি, অপশান ডি হলো বিশাখাপত্তনম। সঠিক উত্তরটি হলো অপশান সি অপশান সি কোচি। এবার দেখে নাও, ভারতীয় কোস্টগার্ড 27 থেকে 30 নভেম্বর কোচিতে জাতীয় সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার অনুশীলন অর্থাৎ সারেক্স 2024 আয়োজন করবে। আঞ্চলিক সহযোগিতা এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান এবং উদ্ধার ক্ষমতা বাড়ানো হলো এর ফোকাস, অর্থাৎ এটি হলো এর উদ্দেশ্য। এবার যেহেতু এখানে যুদ্ধ অভ্যাসের কথা এসছে, অর্থাৎ সামরিক মহড়ার কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু যুদ্ধ অভ্যাস দেখে নিই। যৌথ সামরিক মহড়া, যুদ্ধ অভিযান, টাইগার ট্রাম্প, এগুলি ভারত ও আমেরিকার মধ্যে হয়ে থাকে। শক্তি অনুশীলন, বরুণ নৌশক্তি ভারত ও ফ্রান্সের মধ্যে হয়। প্র্যাকটিস সাঁতার ভারত ও সৌদি আরবের মধ্যে হয়ে থাকে। সাইক্লোন ভারত ও মিশরের মধ্যে এই যুদ্ধ অভ্যাসটি হয়। অগ্নি ওয়ারিয়ার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয়ে থাকে। মৈত্রী যুদ্ধ অভ্যাস ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয়। অস্টাহিন ওসিনডেক্স পিঞ্চবিলা এটি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে। সম্প্রতি আইএনবিএন কার্পেট, আইএনবিএন বিল্লার ভারত ও বাংলাদেশের মধ্যে হয়ে থাকে। গৌরশক্তি ইন্দো কর্পাট ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে হয়। ধর্ম গার্ডিয়ান জিমেক্স ভারত ও জাপানের মধ্যে হয়ে থাকে। সূর্যকিরণ ভারত ও নেপালের মধ্যে হয়ে থাকে। আলনাগা, নাসিমাল বাহার, ইস্টার্ন ব্রিজ যুদ্ধ অভ্যাস ভারত ও ওমানের মধ্যে হয়ে থাকে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যুদ্ধ অভ্যাসগুলি এখানে দেখে নিলাম। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। এবার দেখে নাও পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি। দীনেশ ভাটিয়া কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হয়েছেন? অপশান এ ব্রাজিল, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি জাপান, অপশান ডি হলো আর্জেন্টিনা। সঠিক উত্তরটি হলো অপশান এ ব্রাজিল। দীনেশ ভাটিয়া সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রদূত হয়েছেন। এবার দেখো, আর্জেন্টিনায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়াকে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছিল। অর্থাৎ ব্রাজিলের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হওয়ার আগে তিনি আর্জেন্টিনার রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও নাইজেরিয়ায় নিযুক্ত ভারতের হাই কমিশনার জি বালা সুব্রমণিয়ামকে মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ কি, নাইজেরিয়ায় বর্তমানে নিযুক্ত রয়েছে জি বালা সুব্রমণিয়াম, তিনি হলো ভারতের হাই কমিশনার, তাকে মালদ্বীপের হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার তোমাদের মধ্যে মনে প্রশ্ন আসতে পারে যে একবার আমরা পড়ছি যে রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, একবার পড়ছি হাই কমিশনার, তাহলে এই দুটো কি আলাদা? এই দুটো আলাদা না। ব্যাপার হচ্ছে যে কমনওয়েলথ নেশন যে দেশগুলি রয়েছে, অর্থাৎ কমনওয়েলথ নেশন দেশ কাদের বলা হয়? যেসব দেশগুলিতে এককালীন সময়ে ইংরেজদের শাসন ছিল সেগুলিকে বলা হয় কমনওয়েলথ নেশন। যে এই কমনওয়েলথ নেশনে যে ভারতের পক্ষ থেকে যে রাষ্ট্রদূত থাকবে তাকেই বলা হয় হাই কমিশনার। এবং কমনওয়েলথ নেশন বাদ দিয়ে যেসব আলাদা দেশগুলি রয়েছে সেখানে যে রাষ্ট্রদূত আছে তাতে বলা হয় ভারতের রাষ্ট্রদূত। ঠিক আছে, অর্থাৎ অ্যাম্বাসেডর বলা হয়। আচ্ছা, যেহেতু আমরা এখানে ব্রাজিলের কথা বললাম, তাই আমরা এখানে অ্যাবাউট অফ দ্য টপিকে ব্রাজিল সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। প্রথমে দেখো ব্রাজিল কোন মহাদেশের অন্তর্গত? ব্রাজিল আমরা প্রথমে জেনে নেব, ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ হলো ব্রাজিল। ব্রাজিলের রাজধানী কি? ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল। রাষ্ট্রপতি কি? লুলা দা সিলভা। ব্রাজিল রাশিয়া, কানাডা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরে আয়তনের দিক থেকে এটি বিশ্বের 5ম বৃহত্তম দেশ হলো ব্রাজিল। ঠিক আছে, এবার আমরা চলে যাব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা দেখে নাও, ইউএনএফসিসিসি ডিজিটাল জলবায়ু উপদেষ্টার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত হয়েছে? অপশান এ নীরজ চোপড়া, অপশান বি মনু ভাকার, অপশান সি বিরাট কোহলি, অপশান ডি হলো পাঞ্জাবি র্যাপার শুভ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাঞ্জাবি র্যাপার শুভ। আমরা সবাই তাকে শুনেছি, তাকে জানি এবং তার গানও শুনেছি। পাঞ্জাবি র্যাপার শুভকে ইউএনএফসিসিসি ডিজিটাল জলবায়ুর উপদেষ্টা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার যেহেতু এখানে ইউএনএফসিসিসি কথা এসছে, এর ফুল ফর্মটা কি একটু দেখে নিই। এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ইউএনএফসিসিসি একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি। এই চুক্তিটি 9 মে 1992 সালে প্রথম গৃহীত হয়েছিল। এটি 3 থেকে 14 জুন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আর্থ সামিটে স্বাক্ষরের মাধ্যমে খোলা হয়েছিল এই চুক্তিটি। আরও কিছু তথ্য দেখে নাও। এরপর দেখো, ভারত 1993 সালে এই ইউএনএফসিসিসি এর একটি অংশ হয়ে উঠেছিল। কনভেনশনে বর্তমানে 198টি দল রয়েছে। এবার যেহেতু এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কথা এসছে, তাই আমরা কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার সম্পর্কে অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নিই। প্রথমে দেখব, বন্দর, নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছেন? মনু ভাকার।
আচ্ছা, আমরা এইগুলি বারবার রিপিট করে প্রতিদিনই প্রায় মাঝে মাঝে পড়ছি এর কারণেই যাতে তোমাদের ক্লাসে মুখস্থ হয়ে যায় আর এক্সট্রা পড়তে যাতে না হয়। তোমাদের নোটে নোট করছো তোমরা সবাই, সেই নোটে যেন না পড়তে হয়। এরপর দেখো, তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছেন পিভি সিন্ধু। শাওমি ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছে ক্যাটরিনা ক্যাফ। বোটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে রণবীর সিং। এসবিআইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছেন এমএস ধোনি। বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছেন রাহুল দ্রাবিড়। ইনফোসিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন ইগা সুইচ এবং রাফেল নাদাল। তাহলে আমরা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসাডারগুলি দেখে নিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।